ওই বিটিভির হ্যালো, একটা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বিয়ন্ড আমরা আবার ফিরে এসেছি একটা এক্সক্লুসিভ লাইভ নিয়ে আমাদের অত্যন্ত প্রিয় মাননীয় সংসদ সদস্য ঢাকা ৯ আসনের সাবের হোসেন চৌধুরীকে নিয়ে, এবং উনি অনারারি প্রেসিডেন্ট অফ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন। সো আসসালামু আলাইকুম মিস্টার সাবের হোসেন চৌধুরী, কেমন আছেন? আছি ভালো। আপনাকেও সালাম ও শুভেচ্ছা, এবং যারা আমাদের আজকের এই আয়োজনে অংশগ্রহণ করছেন বা আমাদের সাথে যোগ দিচ্ছেন সবাইকে আমার শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। এবং শর্ট নোটিসে আপনার সাথে কানেক্ট করে আজকের এই লাইভটা করা, এবং আমাদের লাইভের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই লাইভটার মূল উদ্দেশ্য হচ্ছে দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশ। আমরা যে এই কোভিড আক্রান্ত সময় বা করোনা কালে যে সময়টা পার করছি, খুবই অ্যাংজাইটি বলেন, বা আমরা অনেক প্যানিক, অনেক ফ্রাস্ট্রেটেড। আমাদের যে আশেপাশে বিভিন্ন মানুষ দেখছি তারা দুশ্চিন্তায় মগ্ন, এবং তারা চিন্তা করছে যে করোনা পরবর্তী সময়ে কি হতে পারে, আমরা কি আবার স্বাভাবিক সময় ফেরত আসতে পারবো, বা এই যে দুশ্চিন্তা গ্রাস করছে এর থেকে মুক্তি কি। এই মুক্তি দেওয়ার জন্য বা মুক্তি পাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের মানুষকে আমাদের এই লাইভে সংযোগ করি, এবং তাদের থেকে এক্সপার্ট ওপিনিয়ন জানতে চাই যে তারা কি চিন্তা করছেন আমাদের আমাদের যে জনসাধারণ আছে, আমাদের ইয়াং জেনারেশন আছে তাদেরকে নিয়ে। তো আমি দেরি না করে আপনার কাছে চলে যাব যে আপনার চিন্তাধারা কি এই করোনা কাল সময়ে। দেখেন, আপনি প্রথমে যে কথাটি বললেন যে করোনাকালীন সময়, আসলে এখান থেকে আমাদের শুরু করতে হবে। কেননা যেহেতু আমি খেলাধুলার জগতের মানুষ, আমি প্রায় স্পোর্টস থেকে আমি এক্সাম্পল নিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের অনেক ধরনের দৌড় আছে। একটা দৌড় হচ্ছে যেটা আমরা বলি ম্যারাথন, মানে দূরপাল্লার দৌড়। একটা হচ্ছে আপনার 100 মিটারের একটা স্প্রিন্ট, খুব দ্রুত গতিতে যেতে হয়। আরেকটা হচ্ছে আমাদের রিলে রেস, মানে ধরুন 400 মিটারের বা 200 মিটারের। এবং আমি রিলে রেসের কথাটাই বলবো যে এখানে কিন্তু আমরা একটা রিলে রেসের যদি 4টা লেগ থাকে, আমরা এখন মাত্র প্রথম লেগে আছি। অর্থাৎ এই করোনা কিন্তু খুব স্বল্প সময়ে আমাদের মাঝ থেকে চলে যাবে না। এটা যে দ্রুততা, এটা যে ব্যাপকতা, সেটা আসলে সারা বিশ্বকে অবাক করেছে। এবং অনেক যেগুলো আমাদের বিবেচনায় সবসময় আমরা তাদেরকে উন্নত দেশ বা সমাজ, যেখানে উন্নত চিকিৎসা ব্যবস্থা আছে, তাদের কথা যখন আমরা ভাবি, তারাই রীতিমতো হিমশিম খাচ্ছে। তবে এই করোনার বিষয়টা কিন্তু হচ্ছে আমাদের যেমন ঘূর্ণিঝড় অতীতে দেশে হয়েছে বা আমাদের বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন। তাহলে চিন্তা করে দেখেন যে সিডার বা নার্গিসের মতো একটা ঘূর্ণিঝড় প্রায় 3-4 মাস ধরে অনবরত বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাবে। সুতরাং এটা কয়েক মিনিট বা ঘন্টার বিষয় না। এবং এই ধরনের একটা ঘটনা যখন ঘটে, যেটা আমি মনে করি আমাদের মানে মানব সভ্যতার ইতিহাসে খুবই কম। আর যদি আমি সর্বশেষ যদি চিন্তা করি যে কবে এই ধরনের একটা বিশ্বব্যাপী মহামারী হয়েছিল, আমাকে হয়তো ফিরে যেতে হবে 1918, 1919, যখন স্প্যানিশ ফ্লুটা হয়েছিল। সো এটা মানে 100 বছরের একটা ঘটনা। আবার কবে আসবে সেটা আমরা জানি না। এবং স্বাভাবিকভাবে এটার যে ব্যাপকতা, যেটা আমরা লক্ষ্য করছি, এবং যে দীর্ঘ সময়ের জন্য থাকবে, তারপরে যে একটা অদৃশ্য শত্রু, এটাকে আমরা বলি নভেল বা নিউ করোনা ভাইরাস। অর্থাৎ এটা সম্পর্কে কিন্তু আমরা দিনে দিনে জানছি। দেখেন, নিউ ইয়র্কের মতো জায়গায় আজকে শিশুরা, তারা সন্দেহ করছে এই করোনার আক্রান্ত থেকে তারও আজকে বাঁচতে পারছে না। সুতরাং এই ধরনের একটা পরিস্থিতিতে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে আমাদের জীবন আর এক বা অতীতে যা ছিল সেই পর্যায়ে আর থাকবে না, ব্যাপক একটা পরিবর্তন আসবে। এবং এখানে যেটা সবচেয়ে দরকার, এবং আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা শেয়ার করেছি, যে আমাদের সাহসী হতে হবে, আমাদের ধৈর্য ধারণ করতে হবে, আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। সেটা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় বিষয়। কেননা আমাদের মনোবল যদি ভেঙে যায়, আমরা যদি যুদ্ধের আগেই বলি যে আমরা হেরে গেছি, তাহলে কিন্তু সেই যুদ্ধে আমরা কখনোই বিজয়ী হতে পারবো না। এবং আমি যে লোগোটা শেয়ার করেছিলাম, আমি জানি না সেটা আপনাদের কাছে আছে কিনা, সেটা আমি বলেছিলাম যে সাহস রাখুন এবং এই দুঃসময় কেটে যাবে। এটা অ্যাকচুয়ালি এসেছিল আমাদের কোরিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তাদের থেকে তারা একটা ক্যাম্পেইন এটা চালু করেছে। সারা বিশ্বে কিন্তু এটা এখন ছড়িয়ে গেছে। এবং এখানে আপনি দেখবেন যে, জানি না লোগোটা আসবে কিনা এখানে আমাদের স্ক্রিনে, আমরা কিন্তু এখানে কয়েকটা বিষয় আছে। যে একটা হচ্ছে সাহস, যেটা আমি বললাম, সাহসের সাথে আত্মবিশ্বাস, আমাদের মনে যেন জোর থাকে, আমরা যেন ভেঙে না পড়ি। আরেকটা হচ্ছে সংগতি, যে সবাই মিলে আমরা একসাথে কাজ করব। আর আরেকটা তৃতীয় মাত্রাটা হচ্ছে যে আমরা কখনোই আমাদের সাহসটা আমরা হারাবো না, কেননা এই দুঃসময়টা কেটে যাবে।
এটা যদি আমরা মনে করি স্থায়ীভাবে আমাদের মধ্যে থাকবে, তাহলে কিন্তু সেই ধরনের মন মানসিকতা দিয়ে আমরা এটাকে ফাইট করতে পারবো না। এবং এই করোনার কারণে আমাদের সমাজ ব্যবস্থা, কারণ আমরা এখন শারীরিক দূরত্বের কথা বলছি, আমাদের চলাফেরা, আমাদের জীবনযাপন, যেটা ইংরেজিতে বলা হয় বিহেভিয়ার সায়েন্স, মানে আমাদের আচরণ বিজ্ঞান, মানে এটা কিন্তু একেবারে আবার আমাদেরকে মানে ড্রয়িং বোর্ডে ফিরে যেতে হবে, নতুন করে শুরু করতে হবে। আমরা হয়তো অফিসে না যেয়ে বাড়ি থেকে কাজ করব, ওয়ার্ক ফ্রম হোম। আমাদের মিটিংগুলো, যেমন আজকের এই অনুষ্ঠান চিন্তা করে দেখেন, আমরা যদি এই অনুষ্ঠানের কথা আজ থেকে 2 মাস আগে ভাবতাম, তাহলে আপনিও হয়তো আমার সাথে যোগাযোগ করতেন না, আর আমিও হয়তো সাড়া দিয়ে বলতাম না যে আমি আসবো। কেননা লাইফে কিন্তু একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন। এখন সেই পরিবর্তনের ফলে আমরা কিভাবে আমাদের নিজেদের প্রস্তুত করব, আমাদের জন্য কি ধরনের নতুন সুযোগ, নতুন পোটেনশিয়াল আমাদের মাঝে আসবে, সেটা নিয়ে কিন্তু আমাদের এখনই ভাবার সময়। কেননা আমাদের অর্থনীতিতে একটা ব্যাপক একটা প্রভাব পড়বে। আমাদের আগামী দিনে আমাদের যে সরকারের যে শাসন ব্যবস্থা বা আমাদের যে বিভিন্ন খাতকে আমরা কিভাবে বিবেচনা করব, আমাদের শিক্ষা খাত, আমাদের স্বাস্থ্য খাত, এগুলিতে আমরা বরাদ্দ কিভাবে বাড়াবো, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো আমরা আরো কিভাবে মজবুত করব, মানুষকে যেন আমরা খুব দ্রুত সাহায্যটা দিতে পারি, সহায়তা দিতে পারি, বিশেষ করে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অচল অবস্থার কারণে। এবং দেখেন, যেটা মানে আমি যখন এটা ভাবি আমার অবাক লাগে যে আমরা যে অর্থনীতি নিয়ে আমরা এত আমাদের মাথা ব্যথা, যে অর্থনীতিকে আমরা কিভাবে সচল রাখবো, এখানে আরো ডাইনামিজম কিভাবে আনবো, আমরা একটা সিদ্ধান্ত নিয়ে, একটা কনসিয়াস ডিসিশন নিয়ে আমরা এই অর্থনীতিকে আমরা ঘুম পাড়িয়ে দিয়েছি, মানে এটাকে আমরা একটা কোমাতে পাঠিয়ে দিয়েছি। কেন দিয়েছি? কেননা আমাদের আগে মানুষের জীবন বাঁচাতে হবে। সুতরাং এই ধরনের একটা মানে বড় একটা পরিবর্তন বা একটা ধাক্কা যখন আমাদের মাঝে আসে, আমাদেরকে নতুনভাবে ভাবতে হবে। মানে আমরা যেটা বলি আউট অফ দ্য বক্স আমাদের চিন্তা করতে হবে। আগে আমরা যে বিষয়গুলো ধরে নিতাম নিশ্চিতভাবে অ্যাসাম্পশন হিসাবে, সেগুলোকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, কেননা আমরা যদি বাংলাদেশের জনসংখ্যার দিকে তাকাই এবং আমি বয়স পরে যদি একটা বিভাজন করি, আমরা লক্ষ্য করব যে আমাদের জনসংখ্যার প্রায় অর্ধেকই হচ্ছে 25 বছরের নিচে। তো এই যুব শক্তিকে আমরা করোনা পরবর্তী সময় কিভাবে আমাদের দেশের জন্য কাজে লাগাবো, আমাদের যে একটা স্বপ্ন ছিল যে আমরা 2041 সালে একটা উন্নত দেশের পর্যায়ে যাব, সেটা কিভাবে সম্ভব, এই বিষয়গুলি আসছে। সুতরাং হ্যাঁ, একদিকে যখন আমরা ভাবি, আমরা যখন মৃত্যুর কথা ভাবি, আমরা যখন আপনার সংক্রমণ ছড়িয়ে পড়ার কথা ভাবি, প্রতিদিন আমরা লিখছি যে ইনফেকশনের হার বাড়ছে, যদিও বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আপনার আমাদের মৃত্যুর সংখ্যা অনেক কম, যদিও প্রতিটা মৃত্যুই কিন্তু আমরা এটা একটা বেদনার মৃত্যু, কারণ এটা একটা পরিসংখ্যান না, সেই মৃত্যুর পেছনে একজন বাবা আছে, একজন মা আছে, একটা পরিবার আছে। সুতরাং সেটা আমি কোনোভাবেই ছোট করে দেখছি না, এবং আমি আশা করব যে আমাদের এই বাংলাদেশে আমরা মৃত্যুর সংখ্যাটা অন্যান্য দেশের তুলনায় অনেক কম রাখতে পারবো। রাইট, ইনশাআল্লাহ। এবং অসাধারণ বললেন আপনি। আমাদের লাইভে এখন বিশ্বের অনেক প্রান্ত থেকে কানেক্ট হয়েছে মানুষ, আপনাকে সবাই সালাম দিচ্ছে এবং অনেক কোয়েশ্চেন অলরেডি আমাদের প্যানেলে এসে পড়েছে। সো আমরা কথা আরো বাড়াবো এবং আমরা এখন আসতে চাই হচ্ছে হলো আপনার যে আসন ঢাকা 9, যে আসনে আপনি অনেক অসাধারণ কিছু কাজ করছেন এবং এবং নিজের থেকে যেসব উদ্যোগ আপনি নিয়েছেন, ওই উদ্যোগগুলোর দ্বারা কিন্তু আপনার এলাকার মানুষ কিন্তু অনেক উপকৃত হচ্ছে। তো এই উদ্যোগ নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখেন, আমরা মানে প্রথমে যেটা আমরা করেছি, যেটা বাংলাদেশে এখন বেশ অন্যান্য জায়গায় হচ্ছে, সেটা হচ্ছে টেলি স্বাস্থ্য ব্যবস্থা। কারণ আমরা বুঝতেই পারছিলাম প্রথম দিকে যে মানুষের পক্ষে হয়তো হাসপাতালে আসা সম্ভব হবে না। সুতরাং মুগদা হাসপাতালে আমরা একটা 24/7 রাউন্ড দ্য ক্লক একটা টেলি স্বাস্থ্য সেবা আমরা চালু করেছি। সেটা হচ্ছে একটা মানুষকে সচেতন করার জন্য আমরা একটা বিশেষ একটা অ্যানিমেশন আমরা তৈরি করেছি ভিডিও দিয়ে, যে কিভাবে হাত ধুতে হয়। মানে বিষয়টা হয়তো খুব সিম্পল বা সাধারণ মনে হবে, এবং টেলিভিশনের পর্দায় আপনি দেখবেন প্রায় বিজ্ঞাপন দেওয়া হয় যে আপনি প্রতি 20 সেকেন্ড আপনাকে হাত ধুতে হবে। তবে এই হাত ধোয়াটা আমি কিভাবে করব, কেননা এটার একটা তরিকা আছে, একটা নিয়ম আছে, সেটা আমরা জনগণের মাধ্যমে সেটা আমরা জানানোর চেষ্টা করেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এটা আমরা পোস্ট করি, কয়েক লক্ষ ভিউ হয়ে গেছে। আমি আশা করবো যে এইভাবে জনগণকে উদ্বুদ্ধ করা। কেননা দেখেন, আমরা যখন
জি, আমরা ভিডিওটা একটু দেখে নিই, তাহলে আপনার কথা বলতে আর একটু ইজি হবে। জি হ্যাঁ, ভিডিওটা শেষ হোক তারপর। জি। স্পর্শ না করার অভ্যাস করতে হবে। একটু পানি দিয়ে হাত ভিজিয়ে নেওয়ার পর পানির অপচয় রোধে পানির ট্যাপ বন্ধ রাখতে হবে। ভলিউমটা হয়তো একটু বাড়াতে হবে। জীবাণুমুক্ত রাখতে 20 সেকেন্ড ধরে হাত ধুতে হবে। প্রথমত হাতে সাবান মেখে হাতের দুই তালু ঘষে নিতে হবে। এবার দুই হাতের আঙুল দিয়ে মাঝের অংশ ভালোভাবে পরিষ্কার করতে হবে। এক হাতের তালু দিয়ে অন্য হাতের পিঠ মেজে নিতে হবে। এক হাতের আঙুল দিয়ে অন্য হাতের আঙুল ভালোভাবে ঘষতে হবে। বুড়ো আঙুল সহ সব আঙুল পরিষ্কার করতে হবে। এক হাতের নখ দিয়ে অন্য হাতের তালু পরিষ্কার করে নিতে হবে। সব শেষে হাতের কবজি ভালোভাবে ধুয়ে নিতে হবে। সঠিক নিয়মে হাত ধোয়া, নিজে শিখুন, অন্যকে জানান, নিজের ও পরিবারের জীবন বাঁচান। অসাধারণ একটি অ্যানিমেশন ভিডিও দেখলাম আমরা। এটা কিন্তু আপনার নিজের উদ্যোগে বানানো, মানুষকে জনসচেতনতা মূলক কাজে তাদেরকে আরেকটু অ্যাওয়্যার করার জন্য। সো এই ভিডিওটার ব্যাপারে বলেন, এই আইডিয়াটা আপনি নিজের উদ্যোগে ছড়িয়েছেন এবং আমরাও কিছুক্ষণ পর আপলোড করে দিব আমাদের পেজে। সো এই উদ্যোগটা নিয়ে যদি আপনি কিছু বলেন। দেখেন, আমাদের আমরা যখন করোনা রোধ করার বিষয়টা বলি বা আমাদের কোভিড রেসপন্সের কথা বলি, আমরা সবসময় সরকারের দিকে তাকিয়ে থাকি এবং সেটা কিছুটা আমাদেরকে তাকাতে হবে। সরকার করবে, সরকার নির্দেশনা দিবে, স্বাস্থ্যনীতি কি সেটা সম্পর্কে জনগণকে সচেতন করবে। তবে আলটিমেটলি কিন্তু এই যুদ্ধটা হচ্ছে সরকারের না, এই যুদ্ধটা হচ্ছে বাংলাদেশের প্রতিটা নাগরিকের। এবং আমরা যদি ব্যক্তিগতভাবে, যেমন এই যে ধরেন আমরা অনেক বিষয়গুলো কিন্তু আমরা ইংরেজি শব্দগুলো বাংলায় নিয়ে এসেছি। যেমন আমরা বলি সোশ্যাল ডিস্টেন্সিং, হ্যাঁ, ওটার বাংলা করে দিয়েছি সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্বটা যদি আমরা বলি শারীরিক দূরত্ব বজায় রাখবেন, মানে আরেকজনের সংস্পর্শে বা তার কাছে আপনারা যাবেন না, কথাগুলি কিন্তু আরো অনেক ক্লিয়ার হয়। সো এইভাবে আমরা যদি, এখনো সরকার কিন্তু বলছে, অনেকে এটার সমালোচনা করছে, এটা নিয়ে আলোচনা হচ্ছে যে কিছুটা নিয়ম এখন আমরা শিথিল করেছি। লকডাউন প্রত্যাহার করা হয়নি, কিছু ক্ষেত্রে আমরা কিছুটা আপনার লিবারালাইজ করেছি, সহজ করেছি। বাট সেখানে তো আমরা বলছি না যে মানুষকে ঘর থেকে বের হয়ে শপিং সেন্টারে যেতে হবে। দেখেন, আমি নিজে যদি আমি সচেতন হই, এবং সেটা হচ্ছে কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ, এবং সুতরাং মানুষকে কিভাবে সচেতন করা যায়, এটা আমি মনে করি আমাদের যুব সমাজের জন্য অনেক বড় একটি কাজ। আরেকটি বিষয় আমি যেটা কয়েকদিন আগে, এটা নিয়ে একটু আগেও বিটিভিতে একটা অনুষ্ঠান ছিল লাইভ, আমি একটা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটা চিঠি দিয়েছি, ওনার সাথে কথা বলেছি যে ভারত এবং অন্যান্য দেশে আমরা দেখছি যে এই করোনা ট্রান্সমিশন রোধ করার জন্য তারা সিগারেট, বিড়ি, তামাকের উপরে তারা একটা ব্যান ঘোষণা করেছে। আমিও কিন্তু সেটা আমি বলেছি যে সেটা আমাদের করা উচিত। কেন? কারণ আপনি যদি চিন্তা করে দেখেন, আমি জানি না আপনি নিজে ধূমপান করেন কিনা, তবে আপনাকে প্রশ্নটা করে বিব্রত করবো না। যারা ধূমপান করে তারা আপনার কি করে, ধরেন আপনি যখন ধূমপান করবেন আপনার দুটো আঙ্গুল আপনার ঠোঁট কিন্তু স্পর্শ করছে। এই যে আপনার ট্রান্সমিশনটা যে চলে আসছে, আপনার আঙ্গুলগুলো যদি অপরিষ্কার থাকে, এখানে যদি আপনি কোনো না কোনোভাবে করোনা ভাইরাসের কোনো নমুনা যদি আপনাকে এখানে স্পর্শ করেন, তাহলে কিন্তু আপনি এই ট্রান্সমিশনটা আপনার নিজের মধ্যে আপনি নিয়ে আসলেন। সেই কারণে ধূমপানটা আমরা এই সময় বলছি এটাকে নিষিদ্ধ করা উচিত। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা সবাই জানি যে করোনা হচ্ছে শ্বাসকষ্ট হয়, যখন এই বিষয়টা একটু একিউট হয়ে যায়, তীব্র হয়ে যায় উপসর্গগুলো, তখন আমাদের শ্বাসকষ্ট হয়, অনেককে ভেন্টিলেটারে দিতে হয়, কেননা নিজেরা শ্বাসকষ্ট নিতে পারে না। তো এই যে করোনার কিন্তু সবচেয়ে বড় আমি মনে করি আমাদের প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে আমাদের যে শরীরের মধ্যে যে ইমিউন সিস্টেম আছে, যে রোগ প্রতিরোধ করার যে আমাদের যে সক্ষমতা আছে, এটা যতই জোরালো হয়, শক্তিশালী হয়, তত আমরা করোনাকে আমরা ফাইট করতে পারবো। আর আমরা যত দুর্বল হই, আমার যদি সিওপিডি থাকে, আমার যদি অ্যাজমা থাকে, আমার যদি ডায়াবেটিস থাকে, আমার যদি হাই প্রেশার থাকে, তাহলে কিন্তু আমার সেই সক্ষমতাটা কমে যায়। এবং এই সিগারেট কিন্তু মানুষকে পঙ্গু করে। আমরা জানি যে বাংলাদেশে যেমন প্রতি বছর, এটা আমার পরিসংখ্যান না, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বলে 1,60,000 মানুষ অকাল মৃত্যুবরণ করছে শুধু আপনার এই তামাক ব্যবহারের কারণে, এবং 4 থেকে 5 লক্ষ মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। তো আমি যখন একটু আগে বিটিভিতে ছিলাম, সেখানে যিনি প্রেজেন্টার উনি বললো যে আপনি এটা দাবি করেছেন, কিন্তু তামাক থেকে তো সরকার অনেক রাজস্ব পায়। কথাটা ঠিক, এবং আমি বলে দিই কত পায়। প্রতি বছর সরকার 14,000 কোটি টাকা রাজস্ব পায় তামাক থেকে।
এটা হচ্ছে আমার ইনকাম। আর আমি যদি আমার এক্সপেন্ডিচার দেখি, এই যে স্বাস্থ্যের যে ক্ষতি হয়, সেই কারণে প্রতি বছর আমাদের সরকারিভাবে আমরা খরচ করছি 22,000 কোটি টাকা। সুতরাং আমি কি 14,000 কোটি টাকা গ্রহণ করব, নাকি আমি 22,000 কোটি টাকা খরচ করব? আর এই 22,000-এর মধ্যে একটা জীবনের যে মূল্য, এখন জীবনের মূল্য আমরা কিভাবে দিব? এটা তো ধার্য করা অসম্ভব। আমরা কিন্তু জীবনের মূল্যটা ধরি নাই, শুধু স্বাস্থ্য খাতে ক্ষতি। সুতরাং আমরা যদি এই বিষয়গুলো নিয়ে যদি আজকে আমাদের যুব সমাজ যদি একটু সোচ্চার হয়। আরেকটা যেটা আছে যে আমরা যেটা বলি যে তামাকের ক্ষেত্রে যেমন সেকেন্ড হ্যান্ড স্মোকিং, কারণ আমি হয়তো ধূমপান করি না, বা আমার বাবা যদি ধূমপান অতীতে করে থাকেন, তাহলে কিন্তু সেটার শিকার আমি হচ্ছি, বা আমার বাড়িতে যদি আমার মেয়ে থাকে, আমার আত্মীয় স্বজন থাকে, আমার প্রিয়জন, তারা শিকার হচ্ছে। সুতরাং আমরা যখনই পাবলিক হেলথের কথা বলবো আগামীতে, কারণ এটা নিয়ে আমাদেরকে সচেতন হতে হবে, এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা বিষয়। আরো একটা বিষয় আমি মনে করি আমাদের নতুন প্রজন্মের ভাবা উচিত, সেটা হচ্ছে যে পৃথিবীটা কিভাবে পাল্টে যাচ্ছে। আপনিও যেটা বললেন যে আমাদের জীবন তো আর আগের ধারায় ফিরে যাবে না। দেখেন এখন সবাই যেটা বলছে, যেমন ই হেলথ, যে টেলি হেলথ, তারপরে ই লার্নিং বা ডিস্টেন্স লার্নিং বা দূরপাঠ, ডিস্টেন্স লার্নিং। এখন কিন্তু আপনার এই যে প্রযুক্তি কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখবে। এবং আমরা যদি আমাদের ফ্রিল্যান্সারদের দিকে তাকাই, বাংলাদেশে আমাদের যে ইয়াং জেনারেশন আছে, তারা কিন্তু ইতিমধ্যে প্রায় $100 মিলিয়ন উপরে বৈদেশিক মুদ্রা তারা অর্জন করে। আমরা পৃথিবীতে বর্তমানে 2 নাম্বার। আমাদের বাংলাদেশের আউটসোর্সিং, আমাদের মার্কেট শেয়ার হচ্ছে 16%, ভারত হচ্ছে 1 নম্বরে, তাদের 26%, তাদের জনসংখ্যা বেশি। তবে এই জায়গায় যদি এখন থেকে আমরা একটু দৃষ্টি দেই, যে সারা বিশ্বে যে একটা চাহিদা হবে, বাংলাদেশে তো চাহিদা আছে, কারণ আমাকে ভাবতে হবে আমাদের অনেক যারা প্রবাসী বাঙালিরা আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তারা ফিরে আসবে। তো আমার তো বৈদেশিক মুদ্রা অর্জনের জায়গাগুলো কোথায়? আমার বেকারত্বকে কাটিয়ে ওঠার জন্য কর্মসংস্থানের সুযোগ আমি কিভাবে সৃষ্টি করব? সুতরাং এটা কিন্তু একটা বড় জায়গা, বাংলাদেশের জন্য এটা গুরুত্বপূর্ণ, সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। সো এইভাবে আমাদের কিছু নতুন চিন্তা নিয়ে আসাটা খুবই প্রয়োজন। সত্যি সত্যি অসাধারণ বলেছেন। এবং আরেকটা বড় ব্যাপার যেখানে আমি দেখতে পেলাম যে সবাই কিন্তু কনসিয়াস, আপনি যে এই ব্যাপারটা বললেন, এবং এই কনসিয়াসনেস জাগানোর জন্য কিন্তু কারো একটা ইনিশিয়েটিভ নিতে হয়, যেটা আমরা বা আপনি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন যে তামাক জাতীয় পণ্য ব্যান করার জন্য যে আপনি একটি খোলা চিঠি লিখেছেন, আশা করি এটা অদূর ভবিষ্যতে আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো যদি সবাই সচেতন হয়। এবং আরেকটা বড় ব্যাপার যেটা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, এটা হচ্ছে যে আমাদের যুব সমাজ যে যারা এখন ঘরে বসে আছে, সঙ্গত কারণে বাইরে হওয়ার কোনো সুযোগ নেই, এবং ঘরে বসে কিন্তু বিভিন্নভাবে নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করছেন, এবং এবং আরো সুন্দরভাবে যদি আমি বলি, তারা এই সময়টাকে কাজে লাগাচ্ছেন। তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, যে আমাদের সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খুবই যুব বান্ধব এবং অনেক প্রকল্প তারা হাতে নিয়েছেন, যেটার দ্বারা আমাদের যুব সম্প্রদায় উপকৃত হতে পারে। এই ব্যাপারে যদি আপনি কিছু বলেন, এবং আপনি জি হ্যাঁ বলেন, আপনি প্রশ্ন শেষ করেন। জি, ওটাই আমি জানতে চাচ্ছি যে আমাদের যুব সম্প্রদায়ের জন্য যদি কিছু বলেন। তারা অনেকেই কিন্তু আপনাকে, ম্যাক্সিমাম কোয়েশ্চেন তাদের থেকেই আসছে, তো তারা শুনতে চাচ্ছে যে কিভাবে তারা আরো সম্পৃক্ত হতে পারে আফটার কোভিড বাংলাদেশকে। আচ্ছা, একটা বিষয় বলে নিই, কারণ শিক্ষাটা কিন্তু একটা বড় আমাদের জন্য একটা চিন্তার বিষয়, এবং অনেক অভিভাবক যেহেতু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, তারা কিন্তু বলছে যে আমরা কি পিছিয়ে যাচ্ছি কিনা, মানে জাতি হিসাবে, বা আমার ছেলে মেয়ে পিছিয়ে যাচ্ছে কিনা। আপনি যেহেতু ঢাকা ৯-এর প্রেক্ষাপটটা প্রথমে এনেছেন, আমাদের একমাত্র বিশ্ববিদ্যালয় কলেজ হচ্ছে খিলগাঁও মডেল কলেজ, যেটা একটা ইউনিভার্সিটি কলেজ, এবং সেখানে কিন্তু আমরা ইতিমধ্যেই অনলাইন কোর্স আমরা চালু করে দিয়েছি। আপনার ফেসবুকের মাধ্যমে আমরা এইচএসসি দিয়ে শুরু করেছি, এখন আমরা ওই কলেজ কোর্সগুলিতে যাচ্ছি, বিশেষ করে বাংলা, ইংরেজি, অঙ্ক, যেগুলো হচ্ছে আমাদের একবারে মৌলিক যে সাবজেক্টগুলো, সেগুলিকে আমরা গুরুত্ব দিচ্ছি। সুতরাং একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে কতটুকু আমরা অনলাইনে নিয়ে আসতে পারি, কেননা আমাদের যুব সমাজ তারা অবশ্যই তারা অন্যান্য স্কিল ডেভেলপমেন্ট করবে, তবে আনুষ্ঠানিক যে আমাদের যে কারিকুলাম আছে সেটার সাথেও কিন্তু তাদেরকে সম্পৃক্ত থাকতে হবে। আপনি যেটা বললেন যে আমাদের এখন, আমি মনে করি আমাদের যে মানে স্কিল লার্নিং বা স্কিল ডেভেলপমেন্ট, কারণ আমরা জানি যে আমরা টেকনিক্যাল এডুকেশনটাকে কিন্তু একটা গুরুত্ব দিচ্ছি বাংলাদেশে, যেটা আমরা মনে করি যে খুবই প্রয়োজন, কারণ সবাই বিশ্ববিদ্যালয়ে যাবে না, সবাই আপনার ডিগ্রি বা পিএইচডি করবে না।
সুতরাং এই যে আপনার কারিগরি যে শিক্ষা যে ব্যবস্থাটা আছে, যে টেকনিক্যাল, এটা কিন্তু আমরা অনেক অংশে এখন অনলাইনে আমরা নিয়ে আসতে পারি। এবং কয়েকদিন আগে আমাদের যিনি খুব একজন ডাইনামিক প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক, তার সাথে আমার কথা হচ্ছিল, মানে আমরা হেলথ নিয়ে কথা বলছিলাম যে হেলথটাকে কিভাবে আমরা 360 একটা মানে সিস্টেম করা যায় কিনা, যেটা বঙ্গবন্ধুতে হয়েছে, মুদ্রা নিয়ে আমরা আলোচনা করছি। এবং তার সাথে কিন্তু এই বিষয়গুলো নিয়ে হচ্ছিল যে এই সময়টা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্টের সময়। সুতরাং যত আমি অনলাইন আমি নিয়ে আসতে পারবো, দরকার হলে আমরা যদি একটা সার্টিফিকেটও দিতে পারি। এবং এই যে টেকনিক্যাল বা ভোকেশনাল ট্রেনিং আমরা যেটা বলি, এটার কিন্তু একটা ব্যাপক একটা সুযোগ আছে। এবং সুতরাং যে পোস্ট কোভিড যে সময়টা, যখন আপনার অনেক কিছুই কিন্তু অনলাইনে সেবাগুলো হবে। এখন দেখেন, এখন অনেকে যেমন বাজারে যায়, আপনি দেখেন যে অনলাইনের যে ট্রানজাকশনগুলো সেগুলো কিন্তু অনেক অংশে বেড়ে গেছে। এবং আমি মনে করি বাংলাদেশের জন্য একটা বিপ্লব নিয়ে আসবে। আমি যদি আপনি চিন্তা করেন আমাদের কৃষি পণ্যের কথা বা একটা শাক সবজির কথা, সেটা আপনার একেবারে আমি যদি দিনাজপুর থেকে সেটা নিয়ে আসি বা বগুড়া থেকে সেটা নিয়ে আসি, সেখানে যে যিনি কৃষক আছেন তাকে আমি যে মূল্য দিচ্ছি এবং ঢাকায় যে দামে ওটা বিক্রি হচ্ছে, নানান যে এখানে মিডলম্যান চলে আসছে, স্তর তৈরি হচ্ছে, মানে ঢাকায় আসতে আসতে হয়তো একটা 10 টাকার পণ্য এখানে আসতে আসতে 80 টাকা হয়ে যাচ্ছে। সো আমি যদি সেটাকে আমি একটা প্ল্যাটফর্ম, একটা কমার্সের মধ্যে যদি আমি নিয়ে আসতে পারি, সেটাকে যদি আমি কৃষককে সরাসরি যারা ক্রেতা তাদের সাথে যদি আমি সম্পৃক্ত করে দিতে পারি একটা সফটওয়্যারের মাধ্যমে, সেখানে ডেলিভারি কিন্তু একটা বড় বিষয় হয়ে যায়, সাপ্লাই চেইন লজিস্টিক্স একটা বড় বিষয় হয়ে যায়। তারপরে আমি মনে করি আমাদের যে মানে দোকানপাট বা রিটেল ব্যবসা, সেখানেও কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন আসবে। মানুষ কিন্তু আর ওইভাবে দোকানে যাবে না। সো একটা হচ্ছে যে আমি ভ্যালু ফর মানিটা আরো বেশি, আমি কম দামে কিনতে পারবো। এবং এই পুরো বাণিজ্যের সাথে আমরা বিশেষ করে আমাদের যে ইয়াং জেনারেশন আছে তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারবো। রাইট। এবং একটা উদ্যোগের ব্যাপারে আমি যদি একটু শেয়ার করি, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে আইসিটি ডিভিশন, তারা কিন্তু অসাধারণ কিছু উদ্যোগ নিয়েছে উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে। এবং এই দুর্যোগকালীন সময়ে আপনি জেনে থাকবেন যে আমাদের কমার্স বা ডেলিভারি রিলেটেড বেশ কিছু স্টার্ট আপ তৈরি হয়ে গেছে, যারা আপনার বাসায় ফুড ডেলিভারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আপনার বাসায় সেফলি ডেলিভার করে দিচ্ছে। এটার থ্রুতে আপনি সেফলি বাসায় থাকতে পারছেন এবং নতুন করে কিন্তু কিছু উদ্যোগ সৃষ্টি হচ্ছে। এবং আপনি দেখেন যে মোবাইল ব্যাংকিং বা আপনি মনে করেন যে আমরা যে ফিনটেক নিয়ে কাজ করছি, ক্যাশলেস সোসাইটির দিকে কিন্তু আমরা চলে যাচ্ছি। মানুষ কিন্তু এখন দে অলওয়েজ প্রেফার টু পে দেয়ার ট্রানজাকশন থ্রু সে লাইক মোবাইল পে, বিকাশ বলেন, নগদ বলেন, এটার থ্রুতে কিন্তু তারা পে করছে। এবং আরেকটা জিনিস যেটা আমরা দেখলাম, 50 লক্ষ পরিবারকে আমাদের প্রধানমন্ত্রী 2,500 করে টাকা দিবে, এই টাকাটাও কিন্তু মোবাইল ব্যাংকিং এর থ্রুতে তাদের হাতে চলে যাচ্ছে। এটা নেওয়ার জন্য কিন্তু আপনার লাইনে দাঁড়াতে হবে না। সো এই ধরনের দুর্যোগকালীন পরিস্থিতি কিন্তু বিভিন্ন ধরনের অপরচুনিটি আমাদেরকে দেয়, যে অপরচুনিটি গুলো আমাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য তৈরি করে। সো এই ব্যাপারে যদি কিছু বলেন। অ্যাবসলিউটলি, একটা কথা আছে ইংরেজিতে যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। মানে একটা আপনার প্রয়োজন বা একটা তাগিদ যখন চলে আসে, তখনই কিন্তু আমরা মানে নতুন ডিসকভারি করি, নতুন পন্থা আমরা আবিষ্কার করি। এবং আপনি যেটা বললেন সেটা আমাদের এই সরকারের আমলেও হয়েছে, যে আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি আগে একজন গভর্নরের দায়িত্ব পালন করেছিলেন, জনাব আতিউর রহমান, তিনি কিন্তু প্রতিটা কৃষককে 20 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন। এবং আমাদের এলাকায়ও যদি আমরা দেখি, আমরাও যেটা করার চেষ্টা করছি, একটা হচ্ছে সরকারিভাবে ব্যাপকভাবে আপনার ত্রাণ এসছে। কারণ আমাদের মানে প্রতিটা ওয়ার্ডে যদি আমি ধরি, মানে 17 টন 18 টন করে চাউল এসছে, আমাদের অন্যান্য খাদ্য সামগ্রী এসছে। তবে আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনি যেমন মোবাইল ব্যাংকিং এর কথা বললেন, সরকারে যে 50 লক্ষদেরকে আইডেন্টিফাই করেছে 2,500 টাকা করে দিবে, আমিও আমার ক্ষুদ্র উপায়ে মানে আমিও চেষ্টা করছি আমাদের এলাকায় যারা দিনমজুর আছে সবাইকে বলছি যে তোমরা মানে বিকাশ বা নগদ বা রকেট তোমাদের পছন্দের একটা অ্যাকাউন্ট তোমরা করো। এবং আমরা যে সাহায্যটা করছি, আমি যতটুকু পারি ক্ষুদ্রভাবে, আমি কিন্তু এখন সরাসরি তাদেরকে ওই বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে বা রকেটের মাধ্যমে কিছু সহায়তা দেওয়ার চেষ্টা করছি। এটার কয়েকটি কারণ আছে। আপনি দেখেন, যদি চিন্তা করেন, আমরা যখন একটা ত্রাণ কাউকে পৌঁছিয়ে দিই, ধরেন আপনার 10 কেজি চাল, 3 কেজি আলু, আপনার 2 কেজি পেঁয়াজ, মানে 1 লিটার তেল, এগুলো যখন আমরা দিই, এই যে এটা যে সংগ্রহ করার যে একটা বিষয়, আপনি কিন্তু সেখানে আপনার এই শারীরিক দূরত্ব আপনি রাখতে পারছেন না। সেখানে এক জায়গায় নিয়ে আসা, তারপরে সেখানে আবার সেগুলিকে প্যাকিং করা, আবার বিতরণ করা,
এই যে এটার মধ্যে যে একটা ঝুঁকি, প্লাস ধরেন আমি এটা বলছি না যে সব ক্ষেত্রে হয়, কিছু তো লিকেজ হয়, এটা বাস্তব বাংলাদেশের ক্ষেত্রে। হয়তো আমাদের পরিমাণ নিয়ে কিছু সমস্যা হয় বা আমাদের মান নিয়ে কিছু সমস্যা হয়। তো এই সব কিছু কিন্তু আপনি বাইপাস করছেন সরাসরি। একজনের কাছে যদি আপনি 500 টাকা 1000 টাকা ক্যাশ পৌঁছিয়ে দেন, তাহলে তার চাহিদা অনুযায়ী সেই টাকাটা ব্যয় করবে। এবং যত আমার এই মানে টাকার সার্কুলেশনটা বাড়বে, যত আমার অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, ততই কিন্তু আমার রিকভারিটা আরো দ্রুত হবে। এবং বাংলাদেশে দেখেন আমরা অনেক বিষয় বলি যে আমাদের বাংলাদেশের অর্থনীতির যে আজকে যে ভিতটা এত মজবুত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, এটার কিন্তু একটা অন্যতম কারণ হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে। যেহেতু আপনার বৃদ্ধি পেয়েছে, তারা এখন অনেক, আপনি এখন স্বাস্থ্যতে হয়তো কিছু খরচ করছেন, আপনি হয়তো শিক্ষাতে আরেকটু কিছু খরচ করছেন, আপনি হয়তো প্রযুক্তির ক্ষেত্রে খরচ করছেন। সুতরাং এই অর্থনীতিকে কিন্তু আমাদেরকে সচল রাখতে হবে। এবং সেটাকে, যার জন্য কয়েকদিন আগে সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তার 3 বছরের একটা পরিকল্পনা আছে। মানে এই ধাক্কা আমরা রাতারাতি কাটিয়ে উঠতে পারবো না। সেখানে সেই সাহসের বিষয়, সেখানে সেই আত্মবিশ্বাসের বিষয় যে আমরা দেখেন বাংলাদেশে অনেক কঠিন কাজ আমরা করেছি। এই যে দুর্যোগের ক্ষেত্রে দেখেন আমরা বিশ্বে আমরা একটা রোল মডেল। যে আগে যেটা আমাদের 70-এর দশকে আপনার যখন ঘূর্ণিঝড় আসে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, এখন যখন একটা আসে হয়তো 100 বা 150 বা 200, মানে এই যে আমরা উপকূলীয় এলাকায় যে আমরা সাইক্লোন শেল্টার করলাম, আমরা যে কমিউনিটি অ্যাডাপ্টেশন করলাম, তাদেরকে লাল পতাকা সেখানে একটা দেখানো হয়, কমিউনিটি রেডিও আছে, SMS এর মাধ্যমে তাদেরকে সতর্ক করে দেই। সুতরাং ওই দুর্যোগগুলো আমরা সফলভাবে আমরা মোকাবেলা করেছি। সুতরাং আমি বিশ্বাসী যে এটা আমরা মোকাবেলা করতে পারবো, যার জন্য আমরা বলছি যে এই দুঃসময়ও ইনশাল্লাহ কেটে যাবে। ইনশাআল্লাহ। এবং দুঃসময় কাটবে, সবকিছুই ঠিক হবে, কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা, আপনার কিন্তু সুস্থ থাকতে হবে, এবং সুস্থ থাকার জন্য আপনার বাসায় থাকতে হবে, এবং সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট, আপনাকে সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। তো আরেকটা জিনিস, অনেক কোয়েশ্চেন আমাদের এখানে জমা হয়ে গেছে, প্রায় 1000 মানুষ আমাদের সাথে এখন লাইভ বিভিন্ন দেশ থেকে কানেক্টেড। এবং আমি একটা জিনিস যেটা দেখলাম, আমাদের কোয়েশ্চেন প্যানেলে বেশিরভাগ কোয়েশ্চেন দেশের বাইরে থেকে আসছে। সো এনআরবি, আমাদের যে নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি যারা আছে, যারা বিশ্বে আমাদের যে রেমিটেন্স, সবচেয়ে বড় যে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের জন্য যে বড় একটি হাতিয়ার, রেমিটেন্স নিয়ে যারা রেমিটেন্স যোদ্ধা, তারা কিন্তু বিভিন্নভাবে আমাদের সাহায্যার্থে এই দুর্যোগকালীন সময় আমাদের সাথে এগিয়ে আসছে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, কারণ ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমি দেখছি মিডল ইস্ট, অস্ট্রেলিয়া, কানাডা, ওই প্রান্ত থেকে আমাদেরকে দেখছে। সো ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। একটা তো হয়, যদি আমি ওই দেশগুলোর দিকে তাকাই, তারা যেভাবে আপনার এই যে শারীরিক দূরত্বের বিষয়টা তারা সেটাকে কার্যকর করেছে, সেই এক্সপিরিয়েন্স যদি তারা এই ফ্যামিলিগুলোর সাথে শেয়ার করে, এবং সেখানে যে ভয়াবহ যে তাদের যে অভিজ্ঞতা, আমি যদি ব্রিটেনের কথা বলি, আমেরিকার কথা বলি, মানে এটা তো একটা ভয়াবহ পর্যায়ে চলে গেছে। এবং একটা উন্নত দেশের একটা উন্নত অর্থনীতি, একটা আমরা যেটা বলতাম আধুনিক স্বাস্থ্য কাঠামো ব্যবস্থাপনা, সেখানে যদি এটা হতে পারে, তাহলে এটা কতটুকু বাংলাদেশে ভয়াবহ হতে পারে সেই বিষয়টা একটা হচ্ছে ট্রান্সমিট করা। দ্বিতীয় হচ্ছে অনেকেই কিন্তু ধরেন তারা নিজ উদ্যোগে, এবং এটা আমাদের এলাকায়ও দেখছি, সারা বাংলাদেশে দেখছি, এবং যেটা আমি আরেকটা আমার যেটা উদ্যোগ, সেটা হচ্ছে ভলান্টিয়ারিজম। মানে আমরা কিন্তু একটা স্বেচ্ছাসেবক ফোর্স আমাদের এলাকায় আমরা তৈরি করেছি, অর্থাৎ স্বেচ্ছায় মানুষ এগিয়ে আসা। এবং সেটা যে আপনি সশরীরে শ্রম দিবেন সেটা না, আপনি কিন্তু একটা কন্ট্রিবিউট করতে পারেন। আমাদের দেশে বিভিন্ন জাকাত ফান্ড আছে, সেই তহবিলে আপনি দিতে পারেন, বা আপনি 2টা পরিবারের দায়িত্ব নেন, 3টা পরিবারের দায়িত্ব নেন, সেই কাজটা আপনি করতে পারেন। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আমাদের মানে সক্ষমতা বাড়ানো, আমাদের শেয়ারিং এক্সপিরিয়েন্স, আমাদের যে বিভিন্ন অভিজ্ঞতা। এবং কয়েকদিন আগে আমাদের মুগদা হাসপাতাল, এবং আপনি হয়তো জানেন যে এই হাসপাতালটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এবং এতদিন চলে এসছে একটা জেনারেল বা সাধারণ হাসপাতাল হিসাবে। আমরা মাত্র 2 দিনের নোটিসে একটা জেনারেল হাসপাতালকে আমরা একটা পরিপূর্ণ কোভিড হাসপাতালে আমরা চেঞ্জ রূপান্তর করেছি। এবং এই কারণে আপনি দেখেন প্রথমে হয়তো কয়েকদিন আমি বলবো, আমি এটা স্বীকার করতে কোনো সমস্যা নেই, আমাদের সমন্বয়ের একটা সমস্যা ছিল, এখন কিন্তু আমরা সেটা কাটিয়ে উঠেছি। তো কয়েকদিন আগে আমি যেটা করলাম, যেমন আমাদের যারা ডাক্তাররা আছেন তারা কিন্তু অসাধারণ ভূমিকা রাখছেন। আমরা প্রায় শুনি যে ইংল্যান্ডে তাদের ভূমিকার কথা, আমেরিকায় তাদের ভূমিকার কথা। তো আমেরিকার 2 জন ডাক্তার, একজন ফ্লোরিডা আর একজন টেক্সাস, তারা সেখানে ক্রিটিক্যাল কেয়ারে কাজ করে। তো তাদের নিয়ে আমাদের মুগদা হাসপাতালে যে চিকিৎসকরা আছে, ডাক্তাররা আছে, নার্সরা আছে, তাদের নিয়ে কিন্তু আমরা জুমে একটা
কনফারেন্স করলাম, এবং সেখানে ধরেন আমাদের ডাক্তারদের অনেক প্রশ্ন ছিল যে মাস্কের ক্ষেত্রে N95 ছাড়া তো কোনো বিকল্প নাই। তখন তারা বললো না, আমরা আমেরিকায় কিন্তু KN95 ব্যবহার করি। তারপরে PPE কিভাবে পড়তে হয়। তারপর আরেকটা কথা বললো যে আমেরিকায় তারা দেখছে যে এই যে ডাক্তাররা যে আপনার ইনফেক্টেড হচ্ছেন, সংক্রমণের শিকার হচ্ছেন, এটার কিন্তু কারণ হচ্ছে 50% হচ্ছে হাসপাতালে যখন তারা সেবা দিচ্ছে, আর 50% হচ্ছে যখন তারা বাড়িতে ফিরে যাচ্ছে এবং হয়তো পথে যাচ্ছে তার জুতোর নিচে হয়তো করোনার কিছু চলে গেছে, কারণ বাড়িতে যেয়ে সে হয়তো জুতো খোলার সময় তার হাত দিয়ে তার জুতোটা খুলে নিচ্ছে। এই যে হাতে যে করোনাটা চলে আসলো, পরবর্তীতে কিন্তু সে ইনফেক্টেড হয়ে যাচ্ছে। সো এই যে প্র্যাকটিক্যাল যে টিপসগুলো, সুতরাং আপনার যেখানে আছেন, আর বিশেষ করে আমাদের কিন্তু দেখেন অনেক বাঙালি আমি জানি তারা বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে, মানে আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, তারা কিন্তু আছে। তো সেখানে তাদের যে আইটির যে রিকোয়ারমেন্টগুলো আগামীতে আসবে, সেটা যদি আমাদের ইয়াং জেনারেশনের সাথে কথা বলে, সেটার সাথে যদি আমাদের কানেক্ট করে দেয়। তারপর আরেকটা দেখেন আমাদের পোশাক শিল্প, এই কথাগুলি হয়তো একটু মানে ভিন্ন শোনাবে, কেননা সাধারণত আমরা মানে সরকারিভাবে কথাগুলো বলি না। আমাদের পোশাক শিল্প, সেখানে কিন্তু আমরা সবাই বলছি একটা ধস নেমে আসবে, কারণ অনেক অর্ডার ক্যান্সেল হবে। আমাদের যারা ক্রেতা, আমাদের মূল বাজারটা হচ্ছে আপনার নর্থ আমেরিকা এবং ইউরোপে, এবং সেখানে তো আমরা জানি যে তাদের যে অর্থনীতির যে মন্দা, যে এটা একটা গ্রেট ডিপ্রেশনের পর্যায়ে চলে যাবে। তো আমরা যদি এখানে আবার যদি আমাদের কমার্সের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে সরাসরি যদি আমরা ক্রেতাদের কাছে পৌঁছাতে পারি, অর্থাৎ এখন কিন্তু বর্তমানে এই কথাটা আমি জানি না বলাটা কতটুকু সঠিক হবে, কারণ অনেক গার্মেন্টসের সাথে জড়িত যারা আছেন তারা হয়তো দেখছেন, আমরা কিন্তু বড় বড় ব্র্যান্ডগুলির কাছে আমরা এক ধরনের জিম্মি, এবং দেখেন তারা কখন তাদের অর্ডার সচল করবে, এখন তারা বলছে না এখন শিপ করো না, বলছে যে পরে তোমাদেরকে টাকা দিব, আমরা কিন্তু পুরোপুরি তাদের হাতে জিম্মি। এবং আমি কয়েকদিন আগে একটা গবেষণা করছিলাম যে ধরেন যেই পণ্যের মূল্য হচ্ছে ধরেন 10 টাকা, ওই 10 টাকা 2 টাকা আসে কিন্তু বাংলাদেশে, আর 8 টাকাটা কিন্তু চলে যাচ্ছে ব্র্যান্ডের কাছে। এবং আমি এই 2 টাকা নিয়ে কিন্তু আমাদের পোশাক শিল্পে যারা আছে তারা লড়াই করছে যে শ্রমিককে তারা কত দিবে, তাদের মুনাফা কত রাখবে, তাদের খরচ বাবদ কি রাখবে। আমরা যদি আমাদের কমার্স প্ল্যাটফর্মটা আমরা নিয়ে যাই, কারণ এখন দেখেন এই যে ডিপ্রেশনের সময় বা যখন অর্থনীতি এত মন্দার একটা ভাব আছে, কেউ কিন্তু প্রিমিয়াম দিয়ে অধিক টাকা দিয়ে আপনার পোলো বা রাফ লোরেন এগুলো কিনবে না। তো আমরা সিম্পল ব্র্যান্ড নিয়ে যদি আমরা সরাসরি ওই সমস্ত ক্রেতার কাছে অল্প দামে ভালো মানের যদি আমরা পোশাক দিতে পারি, কেন আমরা পারবো না? সুতরাং এই সকল ক্ষেত্রে আমি মনে করি যারা প্রবাসে আছেন তারা অবশ্যই আমাদের সহযোগিতা করতে পারে। অসাধারণ, এবং খুব সুন্দর করে যে জিনিসটা বললেন যে এই সময়টা হচ্ছিল কোলাবোরেশনের সময়, যে আমরা কোলাবোরেশন এবং কো ক্রিয়েট করতে পারবো। আমরা কিন্তু ব্লেম গেমের মধ্যে দিয়ে এখন যেতে পারি না যে এই কারণে ওটা হয়নি বা এই উদ্যোগের কারণে হয়নি। এখন সবচেয়ে বড় যে সময়টা সচেতনতার সময়, এবং সবচেয়ে বড় সময় এগিয়ে আসার সময়, মানুষের সাথে মানুষকে কোলাবোরেটিভ ওয়েতে কিভাবে আমরা এই অস্থিতিশীল অবস্থাকে আমরা পিছিয়ে ফেলে সামনের দিকে এগিয়ে যাব। এবং মনোবল অটুট রাখাও কিন্তু একটা বড় জিনিস, যেটা নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন, যেটার কারণে আমাদের ইন্সপায়ারিং শো। মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে ইন্সপায়ার করা, মূল উদ্দেশ্য সবাইকে। আপনাকে যেটা বলবো ইমরান, আমি প্রথমে বলেছিলাম যে একটা রিলে রেস, রিলে রেসে কিন্তু এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক, যে আপনার হাতে যে ব্যাটনটা আছে সেটা আপনি কত দ্রুত স্বল্প সময়ে স্মুথলি আরেকজনের হাতে উঠিয়ে দিতে পারবেন। আমরা কিন্তু এখন একটা রিলে রেসের মধ্যে আছি, এখন টিম ওয়ার্কের কোনো বিকল্প নাই। মানে ইংরেজিতে একটা কথা আছে না যে when the house is on fire, মানে আপনার মানে শোয়ার কক্ষে আপনার বেডরুমও আপনার অগ্নিকাণ্ড ছড়িয়ে গেছে, এবং সেখানে আপনি আলাপ করছেন যে কিভাবে এটা ঘটলো। এখন তো আমাদের আগে আগুনটা আমাদের নিভাতে হবে, সবাইকে সেই জন্য একযোগে কাজ করতে হবে। এটা কোনো রাজনীতির বিষয় না, এটা কোনো আদর্শের বিষয় না, এটা আমরা আমাদের ইতিহাস কিভাবে দেখি এটার বিষয় না, এটা হচ্ছে ভবিষ্যতের দিকে তাকানো, এবং সেই ভবিষ্যতের জন্য যা যা করা প্রয়োজন সেটা আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে সংগতি প্রকাশ করে আমরা এক নেশন, এক জাতি হিসাবে, এক বাঙালি জাতি হিসাবে ইনশাল্লাহ আমরা সেই জয়টি করব। অসাধারণ। এবং সবচেয়ে বড় কথা, আমরা একটি যুদ্ধজয়ী জাতি, যেটা নিয়ে আমরা গর্ব করি, এবং আমরা যে কোনো ধরনের প্রতিকূলতা, বাধা বিপত্তি কিন্তু আমরা পিছনে ফেলে সামনের দিকে আমরা বহুবার এগিয়ে এসেছি, এবং আমরা আবারও এগিয়ে যাব। একটা কোয়েশ্চেন নিতেই হয়, যে কোয়েশ্চেনটা করেছে কাজী আদনান মুস্তাফা। ফাহাদ ভাই, কাইন্ডলি আস্ক সাবের আঙ্কেল, আইপিও কি রোল প্লে করছে, সবাইকে যদি একটু বলতেন।
কারণ সবার একটা কোয়েশ্চেন আইপিইউর ব্যাপারে, আপনি যদি একটু ব্রিফলি বলতেন যে কি রোল প্লে করছে আইপিইউর সাথে আপনি। আইপিওর এখন ধরেন সবচেয়ে যেটা বড় হচ্ছে, তারা যেটা মানে তাদের একটা ইনিশিয়েটিভ আছে যে পার্লামেন্টস ইন প্যান্ডেমিক, যে মানে আমরা তারা যেটা মনে করে যে এখানে সংসদের ভূমিকাটা আরো অনেক বেশি জরুরি, কেননা আমাদের সংসদের তো অনেক দায়িত্ব আছে। আমরা সাধারণত যেটা দেখি যে আমরা সংসদে প্রশ্ন করি, তবে আমাদের একটা অন্যতম দায়িত্ব হচ্ছে যে সরকারের যে নির্বাহী যে বিভাগ আছে বা এক্সিকিউটিভ ব্রাঞ্চ, এটার উপরে একটা নজরদারি, একটা তদারকি। তো ধরেন এখন আমরা যে অনেক টাকা মানে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেখেন প্রায় 1,00,000 কোটি টাকার উনি একটা ইনসেন্টিভ মোটিভেশন ঘোষণা করেছেন। এই যে সরকারের যে সিদ্ধান্তগুলো, এগুলি সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, এখানে কিন্তু সংসদের অনেক বড় একটা দায়িত্ব আছে। তারপরে আমাদের নীতিটা কি হবে, আমরা কি এখন মানে ক্যাশের মাধ্যমে ইলেকট্রনিক ট্রান্সফারের মাধ্যমে সহায়তা করব, নাকি আমরা খাদ্যপণ্য দিব, আমরা কি বাংলাদেশের জন্য একটা ডিজিটাল একটা ডেটাবেস তৈরি করব যে কারা সবচেয়ে এখন ঝুঁকির মধ্যে আছে, কারণ আমাদের সেই প্রযুক্তি আছে, আমাদের ন্যাশনাল আইডি আছে, ভোটার আইডি আছে। সো এটাই কিন্তু এখন আইপিওর মূল প্রিঅকুপেশন, এবং তারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে তারা নিয়মিত যোগাযোগ করছে। আরেকটা বিষয়, যেখানে কয়েকদিন আগে আমারও WHO একটা কনফারেন্স হয়েছে, সেখানে আমি যেটা বলেছি যে যখন এই টিকাটা আসবে, মানে আমরা আশা করছি এটা খুব দ্রুত আসবে, সেটা মানে 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে। এখানে দুটা বিষয়, একটা হচ্ছে সেখানে যদি যারা এই টিকাগুলো ম্যানুফ্যাকচার করবে, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, তারা যদি মনে করে এখান থেকে তারা একটা মুনাফা করবে, এটা একটা বাণিজ্যিক পণ্য, সেটা কিন্তু ঠিক হবে। এটাকে একটা পাবলিক গুড হিসাবে ধরতে হবে। এখানে কিন্তু আইপিও একটা জোরালো ভূমিকা রাখছে, এবং সবার কাছে এই ভ্যাকসিনটা যেন খুব সহজে পৌঁছে যায়, সবাই যেন এটা অ্যাক্সেস করতে পারে, এবং একুইটি, যে কারো উপরে এখানে কিন্তু ইনডিসক্রিমিনেটলি কোনো চার্জ আরোপ করা হবে না। এটা কিন্তু এখন আইপিওর একটা হচ্ছে ভ্যাকসিন, আর একটা হচ্ছে সংসদের যে ভূমিকা, সংসদ সদস্যদের আরো মানে তারা বলছে যে তোমরা প্রশ্ন করো, তোমরা জানতে চাও, এবং আমি যে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে যে পত্রটি দিয়েছি, যে খোলা চিঠি, এটাও কিন্তু যদি আজকে সংসদ যদি আমাদের অধিবেশনে থাকতো, আমি কিন্তু সেখানে যে করতাম। এবং আমি আশা করব যে আমাদের আগামীতে যে পার্লামেন্টের যে একটা চিন্তা আছে, অনেক দেশে দেখেন এটা করছে, এমনকি হাউস অফ কমন্সে কমিটি মিটিং গুলো কিন্তু এখন ভার্চুয়ালি হচ্ছে, জুমের মাধ্যমে হচ্ছে। আমাদের প্ল্যানারি সেশন আমাদের সেই সক্ষমতা আছে, হয়তো এখন আমাদের অনেক প্রায়োরিটি ছিল, সেটাতে আমরা মনোনিবেশ করতে পারি নাই। তবে আগামীতে যদি এই লকডাউন যদি আরো দীর্ঘস্থায়ী হয়, আমি আশা করব যে আমরা আস্তে আস্তে পার্লামেন্ট, ভার্চুয়াল পার্লামেন্ট, ভোটিং, আমরা মানে ইলেকট্রনিকলি বিভিন্ন আইনের উপরে আমাদের ভোট আমরা প্রদান করতে পারি, আলোচনা করতে পারি, মতামত দিতে পারি। আমার মনে হয় এটাই কিন্তু আগামী দিনে আমাদের জন্য একটা টার্গেট থাকা উচিত। যেমন আমরা বলছি ওয়ার্ক ফ্রম হোম, অর্থাৎ এমপিরা বাসায় বসে সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন, বা তাদের নিজ নির্বাচনী এলাকায় থেকে তারা যোগ দিতে পারবেন। এটাই হচ্ছে বর্তমানে আইপিওর ফোকাস। রাইট, অসাধারণ। এবং আইপিও রিলেটেড যে কোয়েশ্চেন গুলা, আশা করি আমাদের প্রিয় নেতা কিন্তু এই কোয়েশ্চেন গুলো সব অ্যান্সারই দিয়েছে এই অ্যান্সারের মাধ্যমে। আরেকটা কোয়েশ্চেন আমি নেই মোহাম্মদ ফাহিম, যে উই শুড এনকারেজ আওয়ার রিসার্চার টু কন্ডাক্ট মোর রিসার্চ অন ভ্যাকসিন ইন দ্য মিউটেশন অ্যান্ড দ্য মিউটেশন অফ দ্য ভাইরাস। সো এই কোয়েশ্চেনটা যদিও মানে আমাদের ডাক্তারদের সাথে একটা সেশন ছিল, ওই সেশনের জন্য পারফেক্ট ছিল, তো আশা করি তারা এই অ্যানসারটা দিবে। আমি যদি বলি, যেহেতু মোহাম্মদ ফাহিম কষ্ট করে প্রশ্নটি করেছেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা কিন্তু এখন আমরা যেটা করতে পারি, যে আমাদের দেশে যে আমরা যে টেস্টগুলি করছি, যে আমাদের এখানে এসিম্পটোম্যাটিক, অর্থাৎ যাদের উপসর্গগুলো আমরা লক্ষ্য করছি না, সেটার পার্সেন্টেজ কি। আমরা যতটুকু জানি যে এই করোনার 11টা কিন্তু ইতিমধ্যে স্ট্রেইন হয়ে গেছে। মানে করোনা প্রথমে যেভাবে শুরু হয়েছিল, এটা চরিত্র কিন্তু 11 বার ইতিমধ্যে পাল্টিয়েছে। এবং আমরা বাংলাদেশে যেটা পেয়েছি সেটা হচ্ছে ইতালি থেকে যে স্ট্রেইনটা, আমাদের কিন্তু চায়না থেকে আসেনি। আবার যদি আপনি আমেরিকার দিকে তাকান, তাদের ওয়েস্ট কোস্টে এসছে আপনার চায়না থেকে, আবার ইস্ট কোস্টে এসছে ইউরোপ থেকে, ইটালি এবং ব্রিটেন। এবং নিউ ইয়র্কে যে ভাইরাসটা, এটাই কিন্তু পরবর্তীতে ডমিনেন্ট হয়ে গেল ওইখানে। তো একটা বিরাট একটা, যেটা আবার আগে সেই কথায় আমি চলে যাই, যে আমরা বলছি নিউ করোনা ভাইরাস, এটা কত দ্রুত মিউটেট করবে বা তার চরিত্র আবার পাল্টাবে বা বদলাবে আমরা কিন্তু জানি না। সুতরাং আমি এটা একটা নাইটমেয়ার, যে হয়তো আমরা অনেক মানে হাজার লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে আমরা একটা ভ্যাকসিন টিকা আমরা তৈরি করলাম, তারপরে দেখা গেল এই ভাইরাসটা আবার মিউটেট করে অন্য আরেক জায়গায় চলে গেছে, তখন সেটা কি হয়। সুতরাং এই যে আমরা যে বলি যে টিম ওয়ার্ক,
এটা আপনি যেটা সঠিকভাবে বলেছেন, এটা শুধু বাংলাদেশের মধ্যে না, এটা সারা Global. বিশ্বে করতে হবে। সেই জন্য Right. ধরেন আমি যেটা দেখি যে মানে এটা আমি বলতে বাধ্য হচ্ছি, যেমন আমেরিকা যেটা যে নীতি নিয়েছে যে তারা একা চলবে, তারা WHO থেকে তাদের ফান্ডিং তারা প্রত্যাহার করলো। এখন কিন্তু সময় এসছে সবাইকে মিলে কোলাবোরেট করা। এখন ভাইরাস উহান থেকে কিভাবে বের হয়েছে, এটা কি কোনো কেমিক্যাল ল্যাব থেকে বের হলো নাকি এটা আপনার অন্য জায়গা থেকে আসলো, সেটা দেখার বিষয়। আরেকটা যেটা এই প্রশ্নের সাথে আমি যেটা বলবো, যেহেতু জলবায়ু নিয়ে আমরা মানে অনেক কাজ করি, আমরা দেখেন আমরা যখন মানে বাউন্ডারির কথা বলি, সীমানার কথা বলি, আমরা মনে করি যে দেখেন ব্রিটেন বা আপনার অন্যান্য দেশ বা আমেরিকা, কানাডা, মেক্সিকো বা বাংলাদেশ, ভারত, আমরা এই সীমান্ত বা সীমানার কথা বলি। আসল সীমানাটা, আসল বাউন্ডারিটা কিন্তু হচ্ছে ন্যাচারাল ওয়ার্ল্ড, যেখানে প্রকৃতি আছে, যেখানে জীব আছে এবং আমাদের মাঝে। এবং আমরা যদি এই ওয়ার্ল্ডটা যদি আমরা ঠিকভাবে এটাকে না রাখতে পারি, তাহলে এখন যেটা হচ্ছে যে আমাদের ভাইরাসগুলো আমরা কিন্তু জীব থেকে আমাদের কাছে চলে আসছে। এই জায়গাটা যদি আমরা সুরক্ষা না করতে পারি, বর্তমানে আমরা কোভিড নিয়ে কথা বলছি, আগামীতে আমরা জানি না এটা কোভিড-2, কোভিড-3, কোভিড-4 হয়ে যাবে। সুতরাং এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের অনেক সচেতন হতে হবে, অনেক কাজ করতে হবে। এবং বাংলাদেশ ইন দ্য ফ্রন্ট লাইন অফ ক্লাইমেট চেঞ্জ, আমাদের এখানে রিসার্চ কিন্তু একটা গ্রুপ তৈরি হচ্ছে, আমাদের যারা ইয়াং জেনারেশন তারা অনেকেই রিসার্চ করছে। সুতরাং অবশ্যই এই যে একটা যে আমরা যে বলি গ্লোবাল রেসপন্স টু কোভিড, এখানে আমি মনে করি বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে এবং আমি আশা করবো আমরা সেই ভূমিকা বলিষ্ঠভাবে পালন করতে পারি। অসম। সো অসাধারণ একটি কথা বললেন, এবং দেখতে দেখতে কিন্তু আমরা প্রায় 41 মিনিটে এসে পড়েছি। অনেক কোয়েশ্চেন মানুষের এখনো আসছে, হাজার মানুষ এখনো আমাদেরকে দেখছে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। এবং একটা কথা অনেকেই বলল যে ধন্যবাদ আপনাকে অনুপ্রাণিত করার জন্য, এবং আমাদের যে পারপাস যে ইন্সপায়ারিং বাংলাদেশ এবং inspiringBangladesh.com নামে আমরা একটি প্ল্যাটফর্ম লঞ্চ করছি, যেখানে গঠনমূলক এবং ইন্সপায়ারিং স্টোরিজ শেয়ার করা হবে। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখছি খুব ডিপ্রেসিং, এবং সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে আমরা আমাদের যে সফলতার স্টোরি, আমাদের যে অনেক উন্নতি হচ্ছে বা আমরা যে অনেক এগিয়ে যাচ্ছি, এই ব্যাপারগুলো কিন্তু আমরা কখনো ফোকাস করি না বা ফোকাস করতে চাই না। সো এইগুলাকে নিয়েই কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম, এগুলা নিয়েই কিন্তু আমাদের এই কথাবার্তা। তো ধন্যবাদ আপনাকে আসার জন্য, আমরা আর বেশি সময় নিব না আপনার। আমি শুধু একটাই কথা বলি আপনার ওই প্রসঙ্গে, প্লিজ। তো আজকে মা দিবস, হ্যাঁ, এবং আমরা অবশ্যই যাদের মা জীবিত আছেন তাদেরকে অবশ্যই আমরা মানে আমাদের সম্মান শ্রদ্ধা জানাবো, এবং যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তাদের কথাও স্মরণ করব। তবে এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমাদের মুগদা হাসপাতাল, যেটা নিয়ে আমরা মানে প্রথমে কিছুটা আলাপ করছিলাম, দেখেন এত মানে কোভিডের এই চাপের মাঝেও সেখানে কিন্তু আমাদের 8টি ডেলিভারি হয়েছে সি সেকশনের মাধ্যমে। এবং এখানে আমি মানে কয়েকদিন আগে একটা পোস্ট করেছি যে একজন মা, তার অবস্থাটা খুবই মানে ক্রিটিক্যাল ছিল, তবে সে বলেছে যে না, সে তারপরেও সি সেকশনটা করতে চায়। সে হয়তো জানতো যে সে বাঁচবে না, কিন্তু আমরা ওই সি সেকশনটা আমরা করলাম, এবং শিশুর নাম পরবর্তীতে একটা মেয়ে, নাম হচ্ছে সালমা। কিন্তু তাকে জন্ম দিতে গিয়ে ওই মাটা কিন্তু আর বাঁচেনি, তো উনি কিন্তু মারা গেছেন, এবং উনি কিন্তু একটা মানে গিফট অফ লাইফ আমাদেরকে দিয়ে গেছেন তার সেই শিশুটা। মানে আমি সেটাই বলতে চাই এই মা দিবসে। অসাধারণ। আরেকটা কোয়েশ্চেন ছিল যেটা আপনার সাথে আপনি বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যে কমিটিতে আছেন, ওটা করেছেন হচ্ছে হলো শাহজালাল, যে ফরাদ ভাইয়ের মাধ্যমে সাবের ভাইয়ের কাছে জানতে চাচ্ছি বন ও পরিবেশ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি যদি আপনাদের পদক্ষেপের কথাগুলো একটু বলেন। মানে একটা তো হচ্ছে আমি যেটা মনে করি, আবার যদি পাবলিক হেলথের কথা বলি, মানে বায়ু দূষণ, এবং একটা পরিসংখ্যান নেই, কারণ আমি সবসময় পরিসংখ্যানের ভিত্তিতে কথা বলি, মানে সেখানে আর কোনো অভিমত বা মতামতের বিষয় থাকে না। বাংলাদেশে প্রতি বছর 1,20,000 মানুষ মারা যায় আমাদের এই এয়ার কোয়ালিটির কারণে, এবং ঢাকা শহরে আমাদের এই এয়ার কোয়ালিটিটা হচ্ছে মানে আমাদের সবচেয়ে খারাপের তালিকায় আমরা প্রায় শীর্ষে আছি। বেইজিং মাঝে মধ্যে 1 নম্বর পয়েন্টে যায় বা দিল্লি আসে। তো আমরা কিন্তু এই বিষয়ে কিন্তু আমরা অনেক গুরুত্ব দিচ্ছি। আরেকটা আমরা যেটা দিচ্ছি যে আমাদের যে বায়োডাইভার্সিটি মানে জীব বৈচিত্র্য, যে একটু আগে আমি বললাম যে এটার সংরক্ষণ, যে কনজারভেশন, এগুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ।
এবং পরিবেশকে আমরা যত আমরা ভালো রাখতে পারবো, যত স্বাস্থ্যের সাথে যদি এটা সমন্বয়টা আরো ভালো হয়, যেমন এখন আমরা কোভিড নিয়ে কথা বলছি, 2 দিন পরে দেখেন ডেঙ্গু নিয়ে আলোচনা শুরু হবে, এবং সেখানে আবার আমরা বলবো যে আপনাদের বাড়ির আঙ্গিনা আশেপাশে এটা পরিষ্কার রাখেন, কারণ ডেঙ্গুটা হয় যে আপনার পরিষ্কার পানিতে হয়, আপনার যে যদি কোনো ফুলের টব থাকে সেখানে যদি কোনো পানি থাকে সেটাতে হয়। সো এই যে মানে আমি যেটা মনে করি যে পরিবেশ এবং জনস্বাস্থ্য এটার মধ্যে যে একটা বড় যে একটা মানে সম্পর্ক আছে, মানে এটা কিন্তু আমরা তুলে ধরতে চাচ্ছি, এবং আমাদের বাজেটেও কিন্তু আমরা সেইভাবে আমরা বরাদ্দ চাচ্ছি। তো এটা আসলে অনেক আরেক দিনের হয়তো একটা আলোচনা, যেহেতু আজকে আমরা অনেক আছি, তবে এটা একটা ভালো প্রশ্ন, এবং আজকে আমরা যে আলোচনাটা করছি সার্বিকভাবে এটার সাথে কিন্তু এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। অ্যাবসলিউটলি। এবং আমি আসলে এতগুলো কোয়েশ্চেন এসছে যেগুলো নিতে গেলে আমাদের শো অনেক বড় করতে হবে, এবং আপনার মূল্যবান সময়ে আমরা অলরেডি 45 মিনিট পার করে ফেলেছি। এবং যারা জয়েন করেছেন ওনারা এত লোক সময় দিলেন, সবাইকে আমার পক্ষ থেকে এক্স্যাক্টলি, অনেক কোয়েশ্চেন, এবং লাস্ট আমরা পার্টে এসে পড়েছি, যেই পার্টে আমি আপনার থেকে জানতে চাবো যে করোনা পরবর্তী বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান, এবং আপনার কি ধরনের সাজেশন থাকবে আমাদের যুব সমাজের প্রতি এই করোনা পরবর্তী সময়কে মোকাবেলা করার জন্য। দেখেন, করোনাটাকে আমরা তো সবাই জানি এটার মধ্যে সংকটের একটা বড় একটা মাত্রা আছে, তবে আমি এটাকে একটা সুযোগ হিসাবে দেখি, অপরচুনিটি হিসাবে দেখি। মানে আমরা যদি আমাদের মুক্তিযুদ্ধের কথা বলি, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর কথা বলি, তিনি একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, এবং সেই পরবর্তীতে যে আমরা বাংলাদেশটাকে যে আবার আমরা এক ধরনের পুনর্নির্মাণ করব, সেই বিষয়টা যদি আমরা মাথায় রেখে সেই কাজগুলি করি, যেমন আমরা অতীতে যে ভুলগুলো করেছিলাম, অতীতে আমাদের যেখানে হয়তো আরো বেশি প্রায়োরিটি বা গুরুত্ব দেওয়া উচিত ছিল, সেই কাজগুলো আমরা করতে পারি যদি, যেটা ইংরেজিতে বলা হয় বিল্ড ব্যাক বেটার। আমরা মানে অতীতের ভুলগুলো অতীত থেকে আমরা শিক্ষা নিব, এবং আমরা বিল্ড ব্যাক বেটার করব, এবং বাংলাদেশ অবশ্যই একটা সমৃদ্ধ দেশ হিসাবে আমরা এই দেশকে প্রতিষ্ঠিত করতে পারবো, এবং আগামী প্রজন্মের জন্য এই উপহারটি আমরা রেখে যেতে পারবো, এই বিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ। এবং একটা সবাই যে জিনিসটা বলেছে, আপনাকে ধন্যবাদ আপনার এই গঠনমূলক আলোচনার জন্য, এবং আমাদের যে মূল উদ্দেশ্য ছিল ওটা কিন্তু অলরেডি আমাদের সার্ভ হয়ে গেছে, মানুষকে ওই ফিলটা দেওয়া যে আপনি পারবেন, আপনি আবার ফিরে আসতে পারবেন আগের মতো করে, যেটা করোনার আগের সময় আপনি ছিলেন। সো আমাদের যে মূল লক্ষ্য ছিল এটাই যেটার কারণে আজকের লাইভ, এবং সবাই আপনাকে ধন্যবাদ। আমরা পেরেছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা পারবো ইনশাআল্লাহ। এই আশা করেই আজকে আমরা আমাদের প্রোগ্রামটা এখানেই শেষ করব, এবং ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে এতটুকু সময় আমাদেরকে দেওয়ার জন্য, এবং সবাই আপনাকে ধন্যবাদ দিয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। আমি সবার নাম মেনশন করতে করতে অনেক সময় চলে যাবে, তো সবাইকে ধন্যবাদ যারা দেখছেন, এবং আশা করি আপনারা সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবেন চলো বাংলাদেশ প্রোগ্রামে, যার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে অনুপ্রাণিত করা, এবং অনুপ্রাণিত না যদি আপনি হন তাহলে কিন্তু আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না, যেটা দরকার আপনাদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য। তো আশা করি আবারও দেখা হবে আপনাদের সাথে। ধন্যবাদ জনাব সাবের হোসেন চৌধুরী আপনার মূল্যবান সময়ের জন্য, আশা করি আবারও কোনো এক সময় আপনাকে আমরা লাইভে নিয়ে আসতে পারবো আমাদের অডিয়েন্সদের সাথে কথা বলার জন্য। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। শুভরাত্রি। থ্যাংক ইউ। শুভরাত্রি। সো আজকে একটি অসাধারণ একটি প্রোগ্রাম, দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশ, যেটাতে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ঢাকা ৯ আসনের জনাব সাবের হোসেন চৌধুরী। তার অভিজ্ঞতা এবং তার যে ইনিশিয়েটিভ, এগুলো নিয়ে সে আপনাদেরকে অনেক কিছু বললেন। আশা করি আপনাদের ভালো লেগেছেন এবং আপনারা অনুপ্রাণিত হয়েছেন, যেখানে আপনারা আবার নতুন করে শুরু করতে পারবেন এই সময়টাকে অতিক্রম করার পর। এবং আশা করি আপনারা কানেক্টেড থাকবেন এবং সুস্থ থাকবেন, সেফ থাকবেন, এবং আমাদের সাথে থাকবেন, ইন্সপায়ারিং বাংলাদেশের সাথে থাকবেন। তো চলো বাংলাদেশ, আশা করি কালকে আবার দেখা হবে 10টার দিকে নতুন গেস্টদের সাথে। থ্যাংক ইউ।